সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতে। প্রিয় দর্শক, নিঃসন্দেহে বাংলা সঙ্গীতের সৌন্দর্য তার বৈচিত্র্যে, আর এই বৈচিত্র্য নিয়ে বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করবার প্রয়াস যুগ যুগান্তরের। আসলে আজকে আমাদের স্টুডিওতে আছেন বর্তমান সময়ের অত্যন্ত মেধাবী এবং গুণী দুজন সঙ্গীতের মানুষ। আমার ডান দিকে রয়েছেন প্রখ্যাত মিউজিক ডিরেক্টর শিল্পী শান শাইক। হ্যালো, হাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আসছি আপনার কাছে। তারপরে আছেন আমাদের সকলের প্রিয় অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিথি সাহা। হ্যালো, কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনি কেমন আমি আছেন? ভালো আছি। কাহনে থাকবেন সমু ভাই, গিটারে থাকবেন শামু ভাই, কিবোর্ডে থাকবেন সাজিব ভাই। আমি প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপু আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে একটা কথা থাকে যে হোম কামিং বা একটা রিটার্ন করার একটা ব্যাপার থাকে। অনেকদিন একটা বিরতি ছিল আপনার, তারপরে আসলেন, একটা ইঙ্গিত পাচ্ছি বড় কিছু হচ্ছে তোর লাগিয়া। সো ওই আপডেটটা দিয়ে একটু শুরু করতে চাই আসলে। আচ্ছা, ব্রেকটা আসলে ছিল, কিন্তু লাস্ট আমি মাঝখানে বেশ বছরখানেক একটু সিক ছিলাম, আমার প্রেগন্যান্সি সবকিছু মিলে 2023টা আমার পুরো ব্রেক ছিল। 24-এ অনেক কাজ করেছি এবং তারপর এই বছরের শুরু থেকে বেশ কয়েকটা গান এলো। পহেলা বৈশাখ উপলক্ষে যে গানটা রিলিজ হতে যাচ্ছে পরশুদিন, সেটা হচ্ছে আমার আর মাস্টার ডি এর একটা গান। এটা কমপ্লিটলি আমার জনরা থেকে বেরিয়ে একটা গান, একটু হিপ হপ টাইপের গান, খুব চমৎকার। আমরা সবাই ডান্স করতে পারবো গানটার সঙ্গে। ওয়াও, গ্রেট। আর একটু ডিটেইলে জানতে চাই, গানটা লিখেছে কে, বা মাস্টার ডি যেহেতু করেছেন ডেফিনেটলি সেই মিউজিক অ্যারেঞ্জমেন্ট হয়তো বা তারই। গানটা লিখেছে হচ্ছে সৈয়দ আতিক এবং মাস্টার ডি সুর করেছে এবং সঙ্গীত আয়োজন পুরোটাই মাস্টার ডির, এবং গানটিতে পারফর্ম করেছি আমি আর মাস্টার ডি দুজনেই। সো গানটা আমরা 2023 সালে গানটা শুট করেছিলাম। আমি একটা কথা কদিন সবাইকে বলছিলাম, যেটা না বললেই না, গানটা 2023-তে ওয়েন আই ওয়াজ প্রেগন্যান্ট ফর 4 মান্থস তখন আমরা শুট করেছিলাম গানটা। আচ্ছা, তো আমাকে দেখলে সেটা একটু বোঝা যাবে। আমার কাছে মনে হয়েছিল যে আমাদের একটা সোশ্যালি একটা ট্যাবু আছে, মেয়েরা ওয়েন গার্লস আর প্রেগন্যান্ট আমরা বাইরে যাই না, কাজ করি না, ভারী কিছু করব না, এটা করব না, সেটা করব না। বাট আমার ওই জায়গা থেকে মনে হয়েছিল যে এটা একটা চ্যালেঞ্জ, এবং সেই সময়টাতে আমি গানটা শুট করেছিলাম। মানুষ দেখলেই বুঝতে পারবে আমি একটু হেলদি দেখতে লাগছে, বাট আমি খুব ডান্স করেছি গানটার মধ্যে। সো এটা একটা মজার আমার কাছে ব্যাপার মনে হয়েছিল। আপনি বলছিলেন যে একটু আউট অফ দ্য বক্স কাজ করেছেন, আপনি যেটা জনরা না সেখান থেকে বেরিয়ে কাজটা করেছেন। সো মানে হোয়াট মেড ইউ ডু অ্যাজ সাচ, কেন এটা, মানে এটা কেন করলেন আর কিছু জানতে চাই। আমি যেমন, আমার কাছে মনে হয় যে আমি যেটা বিলিভ করি, একজন আর্টিস্টের ভার্সেটাইল হবার খুব জরুরি। আমরা যখন পারফর্ম করতে যাই তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের গান গাইতে হয়, রিকোয়েস্ট আসে। তো আমার সেই জায়গা থেকে মনে হয় আমি এরকম ধরনের গান এর আগে করি নাই, এবং আমি করতে চাই। সেই এক্সপেরিমেন্টটার থেকে আসলে এই গানটা তৈরি করা, এবং সেই জায়গা থেকে এই গানটা রিলিজ হচ্ছে। 12 তারিখ রিলিজ হচ্ছে, রাইট? 13 তারিখ রিলিজ হচ্ছে। 12 তারিখে হবার কথা ছিল, বাট কালকে একটা মনে হয় আমাদের গাজার কোনো একটা অ্যাক্টিভিটিস রয়েছে, সেটার জন্য হ্যাঁ লং মার্চ রয়েছে, সেজন্য কালকে করছি না, টু রেসপেক্ট টু দ্যাম। সেই জন্য পরশুদিন করছি 13 তারিখে। আপনার কাছে আসতে চাই, আমি একটু শান ভাই আপনার কাছে যাবো। সেটা হচ্ছে যে অনেকগুলো আপডেট তো আছেই, তার মধ্যে সব থেকে নোটিসেবল যেটা আমরা খুব দেখছি কয়েকদিন, পিয়ানো একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন, সেই সাথে ডিজে রাহাত ভাই আছে আর কি। সো অনেক ভ্যারিয়াস আর্টিস্ট ওখানে কাজ করছে আর কি। সো একটু যদি আমাদেরকে ডিটেইলে একটু যদি বলেন আর কি। এইটা প্রথম শুরু হলো যেভাবে, সেই গল্পটা একটু ছোট করে বলি। সেটা হচ্ছে রাহাতের একটা প্রজেক্ট ছিল রিডু। তো ওটা দেখার পরে আমরা তো আবার তাকে কাকা কাকা বলি, কাকা মানে সবার কাকা, গণ কাকা। তো আমি বললাম যে কাকা ঠিক আছে, তাহলে আমরাও তো একটা কিছু করতে পারি। আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে মিউজিক আলফা, সেটার সাথে কোলাবোরেট করে যে কিছু একটা করা যায় কিনা। তো সেই চিন্তা থেকেই কাকার তো আবার সব প্ল্যান ইনস্ট্যান্ট, মানে রেডি থাকে অলমোস্ট। তো উনি বললো যে ঠিক আছে, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনাকে একটা প্ল্যান দিচ্ছি। তো ঠিকই তিনি একটু পরে আমাকে ফোন দিলেন, বললেন যে এরকম এরকম নাম হবে, 100 জন আর্টিস্টই গাইবে, ফোক কাভার হবে, এই প্ল্যান, কাজ শুরু করেন। তো ওই কাজটা 100 জন আর্টিস্ট। তো আমরা 2 মাসে আসলে পুরো 100টা গান করেছি, এবং একদিনে 100টা গানের শুটিং হয়েছে। একদিনে 100টা গানের শুটিং হয়েছে, যেটা আমার জন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জিং ছিল, আমার এবং আদিবের জন্য। কাকা যেহেতু প্যানেলে বসেছিল, ওনার অতটা কষ্ট হয়নি। সো অ্যাক্টিং করলেও পিয়ানোতে ধরেন আপনি ভালো জানবেন, তো 16 ঘন্টা আমরা
এক নাগারে কাজ করেছি আর কি, শুটিং করতে হয়েছে Right. যেহেতু ক্যামেরা এবং সেটআপ ভালো ছিল, তো একটা করে টেক হয়েছে। Right, right. তো ফাইনালি আমি 5টা গানের আগে খেয়াল করলাম যে আমার এই হাতটার কাজ করছে না, মানে নাড়ানো যাচ্ছে না আর কি। তো এটা জাস্ট আমি ফেলে রাখলাম, এই হাতে একটু অ্যাক্টিং করলাম, এইভাবে শেষ করলাম আর কি। রাইট, তো আরো ইট শুনতে ভেরি চাই। চ্যালেঞ্জিং। হ্যাঁ, রাইট রাইট, এই ব্যাপারে আরো শুনতে চাই, একটু গান শুনতে চাই এখন। কি গাইবে রিলি? আচ্ছা তাহলে আমি গাইবো? হ্যাঁ, সামনে আপনি শুরু করুন। আমরা একটু প্রথা থেকে ভেঙে, লেডিস ফার্স্ট যেটা থাকে সেখান থেকে ভেঙে একটু আসলে আজকে একটু না, এখন তো সমান, ইকুয়াল। হ্যাঁ। সাদা কালো গাইছি, ফাহমিদা আপার আমি গানটা গেয়েছিলাম Right, ওনার right. সোলো অ্যালবামে, গান লিখেছেন ইবনে সুমন, সুর সঙ্গীত আমার করা ছিল। সাদা কালো জীবনে আমার রং যে এঁকেছো তুমি, নীরবে গোপনে ভালোবাসার পাল যে তুলেছো তুমি। তাই তো যাই না, যেতেও চাই না কখনো তোমায় ছেড়ে, যেতে যেতে যাও তুমি, আমি তোমার হয়ে যাব হেরে, যাব হেরে, যাব হেরে, যাব হেরে। দু চোখ আমার স্বপ্নের বিভোর, মনটা পড়েছে আশায় বাধা, তোর পরশেই যে চারপাশে ফুটে আছে গোলাপ গাঁদা। তাই তো যাই না, যেতেও চাই না কখনো তোমায় ছেড়ে, যেতে যেতে যাও তুমি, আমি তোমার হয়ে যাব হেরে, 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 যাব হেরে। অ্যামেজিং। শেষে ছাড়াটা আপনার সিগনেচার আসলে। রাইট, আপনার কাছে গান শুনি একটা। হ্যাঁ, আমি আমার গত বছরের একটা সিনেমার গান প্রহেলিকা, রাইট রাইট সেখানে সেখানে আমার একটা গান ছিল, সেই গানটা গাই। ওয়ান্ডারফুল। রাইট। এটা গেয়েছিলাম হচ্ছে আমি আর আকাশ মাহমুদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন ভালোবাসায় তো বিধুর হয়, কেন ভালোবেসে তো কষ্ট আগুনে পুড়তে হয়। ভালোবাসার মানুষ কেন এভাবে চোখের জলে সব কিছু ফেলে
বিহনে আমি বড় নিঃস্ব ছিলাম, তোমার ভালোবাসায় জীবন ভরিয়ে দিই। আজ কেন ভালোবাসা যায় উড়ে যায় ঝোড়ো হাওয়ায়, আমি জানি না সে কেন ভালোবাসায় বিফল কেন ভালোবেসে কষ্ট আগুনে পুড়তে ভালোবাসার মানুষ কেন এভাবে চোখের জলে সব কিছু ফেলে বহু দূরে চলে যায়, কেন ভালোবাসায় বিফল থ্যাংক ইউ সজীব ভাই, থ্যাংক ইউ। আরো অনেক কথা শুনতে চাই, গান শুনতে চাই, একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছে এখনই, সঙ্গে থাকুন। জি দর্শক, আবারও ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভে। সেটা একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে বৈশাখ তো কয়েকদিন পরেই আসলে, যেহেতু একটা গুড নিউজ যে আমরা তোর লাগে গানটা পাচ্ছি, বাট এটা ছাড়াও একটু জানতে চাই যে এবারকার বৈশাখটা তো একটু ডিফারেন্ট হবে বাংলাদেশের জন্য আসলে, যদি আপনি ভাবে দেখেন। সো আপনার কাছে কতটা ডিফারেন্ট এবারকার বৈশাখটা আসলে, বা আয়োজনকে কেন্দ্র করে হতে পারে, বা সবকিছু মিলিয়ে আর কি? আপনি যে কারণে বলছেন এবারকার বৈশাখটা ডিফারেন্ট, সেই দিকে আমি আর না যাই। আচ্ছা। প্রথম কথা, বৈশাখ আমার কাছে, আমার পুরো বছরের মধ্যে বৈশাখ একমাত্র অকেশন যেটা আমার কাছে খুব বেশি প্রিয়, সেটা ঈদ, পূজা, সব কিছু থেকে। কারণ এটা আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে হয়ে আমরা একটা চমৎকার একটা দিন কাটাই, এবং এত কালারফুল একটা সময় ছোটবেলা থেকে তো দেখে আসছি। এই যে শোভাযাত্রাটা হয় সকালবেলা, এবং আমি পান্তা ইলিশের ট্রেডিশনটা কিন্তু আমরা খুব একটু বড় হওয়ার পর দেখেছি, ছোটবেলায় এটা ছিল না। আমার আমি তো কুষ্টিয়াতে বড় হয়েছি, তো আমার পুরো বৈশাখটা আমার মনে আছে। আমার সকালবেলাটা এরকম হতো, যেহেতু আমি ঘুম থেকে উঠতাম, আমার বাবা মর্নিং ওয়াক করে আসতো, এসে এতগুলো টগর ফুল এনে আমাকে বিছানার মধ্যে দিত। এভাবে আমার বৈশাখটা শুরু হতো, এটা আমার রুটিন ছিল। এবং আগের দিন রাতে আমার মা আমাকে শাসাতো ঘুমানোর আগে, আর যেহেতু আমরা এরকম একটা বলি যে বছরের শুরুর দিন তুমি আজকে যেটা করবে সারা বছর কিন্তু সেটাই হবে। তো মা বলতো, শোন, সকালবেলা উঠে যেন রেয়াজ করার কথা বলতে না হয়, পড়তে বসার জন্য কিছু বলতে না হয়, মিথ্যে কথা বলা যাবে না, মিথ্যে বলা যাবে না, বেয়াদবি করা যাবে না, কিচ্ছু করা যাবে না। তো ওটা একটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। এবারের বৈশাখটা অন্যরকম। আমার মেয়ে, ওর শি ইজ 18 মান্থস, সো আমি আরো ম্যাচিং করে শাড়ি বানাতে দিয়েছি, সো ওরা দুজন একসাথে একই রকম শাড়ি পরবো। সো আমি খুব ওয়েট করছি কখন একসঙ্গে এটা পরবো। আমার শো আছে বৈশাখের দিন একটা, তো ওই মুহূর্তটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড। আর যে গরম, বাইরে খুব একটা হয়তো বা যাওয়া হবে না, সন্ধ্যার পরে আমার শো রয়েছে, সেখানেই যাওয়া হবে। খাবার দাবারের কথা তো এটা বললামই না, যেহেতু পান্তা ইলিশ ট্র্যাডিশন, সকালটা মনে হয় সেটা দিয়ে শুরু হবে, তারপর দুপুরে আরো অনেক রকমের খাবার দাবার থাকবে। সো বৈশাখটা আমার মনে হয় বাই দ্য ব্লেসিংস অফ অলমাইটি, যদি সবকিছু ঠিক থাকে ভালোই কাটবে, খারাপ না। শান ভাই, যেমনটা শীতেবা বলছিলেন যে আসলে পহেলা বৈশাখটা তো আসলে আমাদের বিশ্ব বাঙালির জন্য সবথেকে বড় উৎসবের মধ্যে একটি আসলে। উনি যেমন খুব সুন্দর কোনো স্মৃতিচারণ করলেন, শৈশবের কথাটা তো বললেন আসলে। তো আপনার কাছে আপনার বৈশাখটা গল্পটা শুনতে চাই, যে বৈশাখ আপনার কাছে এখনকার বৈশাখ তো আসলে খুবই প্যাথেটিক আমার জন্য। আচ্ছা আচ্ছা, এখনকার কেন মানে লাস্ট ফিউ ইয়ার্স, কারণ দেখা যায় যে আমি প্রত্যেক বৈশাখে তো একটা গান প্রকাশিত হচ্ছে, প্রকাশ করছি। তো 13 তারিখ পর্যন্ত কাজ করি সারা রাত ধরে, এরপর পহেলা বৈশাখের দিন আমি ঘুমাই। আচ্ছা, আমি ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, এরপর তো বৈশাখ শেষ। এই জন্য আমি নিজের মতো একটা কথা বানিয়েছি, সেটা হচ্ছে যে যাদের মন রঙিন তাদের জন্য সারা বছরই বৈশাখ। বাহ বাহ,
চমৎকার চমৎকার। এটা কিন্তু ভালো বলছো। এটা যদিও আমি চাপে পড়ে বানানো, তারপরেও রাইট। যে আর গান শুনে ফেলি এখন, এবার ফিদে আপনার কাছ থেকে শুনি। হ্যাঁ শিওর। আমি একটা গান গাই একটু সাহস করে, সেটা হচ্ছে যে আমার কয়েকদিন আগে আমি বলছিলাম যে এই বছরের শুরুটা খুব ভালো হয়েছে আমার। শুরুতেই আমার তাহসান ভাইয়ের একটা গান এলো, তারপর ভ্যালেন্টাইনে আমার সেলিম মার্চেন্টের একটা গান আসলো, এর মধ্যে চরকির একটা ফিল্মের গান করলাম। ওই গানটা আমার খুব প্রিয়, এটা জাহিদ নীরবের কম্পোজিশন, আর হচ্ছে যে জাহিদ নীরবের কম্পোজিশন এবং জাহিদ প্রীতমের লেখা। গাই একটু, আমি এর আগে গাইনি কখনো, ওই জন্য লিরিক্সটা রেখে যাচ্ছি। ঘুম পড়ি। আচ্ছা, ঘুম পড়ি গান আমি আর মাহাতিম গেছিলাম গানটা। তুমি হাসলে পাশে হাঁটলে কেন থমকে যায় সময়, তুমি হাসলে পাশে হাঁটলে কেন থমকে যায় সময়, আমি বোকা থ্যাংক ইউ থ্যাংক ইউ চমৎকার। আমি গান শুনবো নাকি, তারপরে কথায় ফিরি? ঠিক আছে, গান শুনি। এই গানটা লিখেছেন শান্ত পথিক, শুরু করেছেন একটু সংগ্রহিত শ্যামা সঙ্গীতের উপরে করা, আর কিছু পার্ট করেছেন বাসুদেব। গানটি মিউজিক আলফা থেকে প্রকাশিত হয়েছিল। আমার ভালোবাসার কোন ঘাটে, মনে নদীর কোন পাকে শ্যামকালিয়া জাল ফেলিয়াছে। আমার ভালোবাসার কোন ঘাটে, মনে নদীর কোন পাকে শ্যামকালিয়া জাল ফেলিয়াছে। আমার প্রেমের নদীর কোন পাকে উজান স্রোতে ঢেউ জাগে শ্যামের বাঁশি, শ্যামের বাঁশি বাজে মাতাল সুরে, প্রেম যে শুধু তার শোনে। হায় ভোলা মন, শ্যামের বাঁশি বাজে মাতাল সুরে, প্রেম যে শুধু তার শোনে। শ্যামকালিয়া জাল ফেলিয়াছে। আমার ভালোবাসার কোন ঘাটে, মনে নদীর কোন বাঁকে শ্যামকালিয়া জাল ফেলিয়াছে। যারা ভাবে কাঁদে মন,
তবু যত খুশি যাও না দূরে পাগল মন, পাগল মন। তবু যত খুশি যাও না দূরে বাসি লাভ কি বলো রাধা দিনে শ্যামকালিয়া মায়া লাগাইছে শ্যামকালিয়া জাল ফেলিয়াছে আমার প্রেমের নদীর কোন ভাগে পূজন স্রোতে ঢেউ জাগে মনের মাঝে নাও ভিড়াইয়াছে আমার ভালোবাসার কোন ঘাটে মনে নদীর কোন ভাগে শ্যামকালিয়া জাল ফেলিয়াছে শ্যামকালিয়া মায়া লাগাইছে শ্যামকালিয়া জাল ফেলিয়াছে। থ্যাংক ইউ সো মাচ Thank you. অ্যামেজিং। গানের আগে আপনি বলছিলেন আলফা মিউজিকের কথা, এর দুবারের কথাটা এসেছে আসলে আলফা মিউজিকের ব্যাপারে একটু জানতে চাই, প্ল্যাটফর্মটার ব্যাপারে আসলে এটা কি প্রোডাকশন হাউস, প্ল্যানিংটা কি বা সব কিছু? এটা আসলে একটা ফ্যামিলি, মানে মিউজিক্যাল ফ্যামিলি Right. বলা যায়, Right. যেখানে অনেক লিরিসিস্ট, কম্পোজার, মিউজিক ডিরেক্টর, সিঙ্গার্স, এডিটর, রাইট। সিনেমাটোগ্রাফার, ডিরেক্টর, সবাইকে নিয়ে একটা ফ্যামিলি, এটা হচ্ছে মূল বিষয়। এখানে আমরা যেহেতু আমাদের দেশে এখন প্রোডিউসার বা প্রোডাকশনের যে জায়গাটা সেটা সেই জায়গাটাতে ভীষণ ক্রাইসিস চলছে, তো সেই ভাবনা থেকে আমরা চিন্তা করলাম যে কেন না আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই এবং সবাই সবার জন্য কাজ করি। তো এখানে যেটা হয় যে সবাই সবার জন্য গান করে, আচ্ছা, কেউ লিরিক লেখে, কেউ কম্পোজ করছে, কেউ মিউজিক করছে, কেউ গাইছে, এবং ভিডিওগ্রাফিতেও সেম সবাই এফোর্ট দিচ্ছে, দিয়ে একটা গান তৈরি হচ্ছে, সেটা প্রকাশ হচ্ছে, এভাবে আমাদের Right, জার্নিটা চলছে। এবং আমাদের যে রেভিনিউটা আসবে সেটা ইকুয়াল হবে, সেটা মানে যার গান থেকেই আসুক না কেন। তো এই একটা প্ল্যাটফর্ম, এটা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আস্তে আস্তে আমাদের মেম্বার বাড়ছে, এটা সবার জন্যই উন্মুক্ত। তো এটাই হচ্ছে মানে musical আলফা মিউজিক একটা যদি মিউজিক লেবেল বা একটা প্রোডাকশন হাউসের মধ্যে সীমাবদ্ধ নেই আসলে, এটা না, এটা এটা মিউজিশিয়ানস কমিউনিটি আপনি বলতে পারেন, কমিউনিটি, রাইট, কমিউনিটি বলতে পারেন, একটা ফ্যামিলি বলতে পারেন, একটা হাব বলা যায়। তো ওপেন ফর অল, যারা ইচ্ছা যখন ইচ্ছা জয়েন করতে পারবে। সরি টু কাট ইউ অফ, শান ভাই, একটু জানতে চাই, এটাতে শীতে আপনিও যুক্ত হতে পারেন এই কথার সাথে, সেটা হচ্ছে যে আপনি একটু আগে বলছেন যে প্রোডাকশন হাউসে একটা ক্রাইসিস চলছে এখন আসলে, কোন জায়গা থেকে কথাটা বললেন একটু জানতে চাই, কি ধরনের ক্রাইসিস আমরা ফেস করছি আসলে? মানে ক্রাইসিসটা হচ্ছে যে আপনার মিউজিকের ক্ষেত্রে ক্রাইসিসটা আমরা দেখছি যে নাটকে অনেক প্রোডিউস বলছেন যে প্রোডাকশন হাউসে একটা ক্রাইসিস চলছে এখন আসলে, কোন জায়গা থেকে কথাটা বললেন একটু জানতে চাই, কি ধরনের ক্রাইসিস আমরা ফেস করছি আসলে? মানে ক্রাইসিসটা হচ্ছে যে আপনার মিউজিকের ক্ষেত্রে ক্রাইসিসটা আমরা দেখছি যে নাটকে অনেক প্রোডিউস করছে সবাই বা প্রোডাকশন হচ্ছে, কিন্তু একটা গানের ক্ষেত্রে কিন্তু আমরা ওরকম সাপোর্টটা পাচ্ছি না। তো সাপোর্টটা ভীষণ কমে গেছে, বা রেকর্ড লেভেলগুলো কেন করছে না সেটাও জানি না, অজানা কারণ। সো দ্যাট, সরি টু ইন্টারাপ্ট, মানে প্লিজ কয়েক বছর আগেও কিন্তু আমরা দেখতাম প্রচুর আমরা অডিও সিঙ্গার্স নিয়ে কাজ করছি। মিউজিক কোম্পানিগুলো কিন্তু মানে আজ থেকে যদি 3-4 বছর আগেও বলি, মিউজিক কোম্পানিগুলো প্রচুর পরিমাণ সোলো আর্টিস্টদেরকে সাপোর্ট করছিল, সোলো গান রিলিজ করছিল, সিঙ্গলস রিলিজ হচ্ছিল, কিন্তু এখন সেই জায়গাটা আমার কাছে মনে হয় আস্তে আস্তে জিরোর কোঠায় আসছে। আমার কয়েকটা গান আমার ইউটিউব থেকে আমি মানে নিজের উদ্যোগে বের করছি, সবাই তাই, সেটা আমার কাছে মনে হয় সেটা ওয়াইজ। এখন আমাদের একটা ফিউচার আছে ওখানে, এবং যেটা আমি গত কয়েকটা ইন্টারভিউতে আমি এটা বলেছি অনেক জায়গাতেই, যে যেহেতু সিনেমা কম আমাদের এখানে, এখন যদিও ওটিটি বা নাটক সব জায়গাতে কাজের স্কোপটা অনেক বেড়েছে, বাট এন্ড অফ দ্য ডে শান যেটা বলছিল যে আমাদের সোলো মিউজিক বা ইন্ডিভিজুয়াল মিউজিক আগে যে স্কোপটা ছিল সেই স্কোপটা সাপোর্টের জায়গাটা একদমই নাই হয়ে অনেক যাচ্ছে, কমে এসছে আর কি। কিন্তু যেহেতু আমি নিজেও ডিস্ট্রিবিউশন করি বা এইটার সাথে আমি যুক্ত আছি, মানে এই সাপোর্টটা আমি দিয়ে থাকি, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু রেভিনিউ আর্নিং বলেন বা
যে কোনো আর্নিং কিন্তু বেশ হেলদি, তারপরেও কেন প্রোডাকশন বা লেভেলগুলো কেন করছে না সেটা একটা অজানা কারণ। মানে আমরা সেটা আমরা জানি না বাংলাদেশের আসলে। আর্টিস্টরা সবাই কিন্তু জানি যে একটা গান করতে একজন আর্টিস্টের কি পরিমাণ শ্রম দিতে হয় বা কি পরিমাণ টাকা সেখানে খরচ হয়। অনেক আর্টিস্টেরই সেই অ্যাবিলিটিটা নাই যে এতগুলো টাকা খরচ করে একটা 10 লক্ষ টাকা খরচ করে একটা মিউজিক ভিডিও বানাবে। সেটা তো সম্ভব না। তো সেই জায়গা থেকে ওর যে প্রজেক্টটা সেটা কিন্তু একটা ওয়ান্ডারফুল, যে একটা গান আমরা সবাই মিলে করছি, রেভিনিউ আসবে, সবাই এখান থেকে শেয়ার করবে। আবার আমরা হিট ফ্লপ নিয়ে আসলে চিন্তা করছি না। আমার কথা হচ্ছে যে মানে প্ল্যাটফর্মটা আগে দাঁড়াক, ফাউন্ডেশনটা আগে স্ট্রং হোক, তারপরে তো আসলে একটা কোন গানটা হিট হবে বা কোনটা হবে না সেই প্ল্যান নিয়ে তো আগানোই যায়। একটু সরি টু কাট ইউ এগেইন, সেটা হচ্ছে যে আমি যেটা জানতে চাই যে একটা গান তো আসলে এই কথাটা অনেক পপুলার এখন যে কন্টেন্ট, হ্যাঁ। বাট গানটা তো আসলে কন্টেন্ট হওয়ার কথা ছিল না, it's a গানটা তো wrong গান word. হওয়ার কথা ছিল। সো কন্টেন্ট যখন আসে, when it comes together, তখন আসলে সবকিছু একটা ভিডিও প্রোডাকশন, এটা বাণিজ্যিকীকরণ সবকিছু একসাথে আসে। একসঙ্গে আসে। একজন আর্টিস্টের তো আসলে কাজটা করার কথা গানটার, কিন্তু এখন তাকে সেই বাণিজ্যিকীকরণ কথাটাও চিন্তা করতে হয়। একজন আর্টিস্টকে এখন সবই করতে হচ্ছে। আলফার ক্ষেত্রে কি ব্যাপারটা যদি এরকম আমি যদি বলি যে আপনার বাণিজ্যিকীকরণের ব্যাপারটা বা একটা প্রি প্রোডাকশন পোস্ট প্রোডাকশনসের কিছু ক্যাম্পেইনিং থাকে, এগুলো কিভাবে ডিজাইন করেন? সব আমরা নিজেরাই ডিজাইন করি, যেহেতু আমরা এটার সাথে মানে ওই যে ঠেকে শেখার মতো অবস্থা, মানে যেখানে ঠেকেছি সেখানেই শিখেছি, এই একটা অবস্থা। তো সব কিছু ডিজাইন আমরা এবং আমাদের যারা মেম্বার আছে আমরা নিজেরাই করি, তো সেদিক থেকে কোনো ঝামেলা নাই। কিন্তু যেটা আমি বলছিলাম, ভাইরাল এবং কন্টেন্ট দুটো শব্দই রং। কারণ একটা গান ভালো গান হলে জনপ্রিয় হয়, ভাইরাল ব্যাপারটাই নেগেটিভ। কারণ ভাইরাল কোনো জিনিস তো এটার তো লংজিভিটি নাই, বেশি দিন থাকছে না। কিন্তু জনপ্রিয় গান আপনি দেখেন, এটা কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ টিকে যায়, থেকে যায়। বাট ইটস স্যাড বাট ট্রু, প্রত্যেকটা আর্টিস্টের ভিতর কিন্তু ভাইরাল হওয়ার প্রবণতা খুব বেশি দেখা যায়। এটা তো সবথেকে বড় ভাইরাস, আমি এটাকে বলি ভাইরাস। তো মিউজিক আলফা কোনো ভাইরাল হতে চায় না বা জনপ্রিয় হতে চাই আমরা একটা গান করব, সেটা মানুষের মনে থেকে যাবে, এটাই আমাদের এখনকার টার্গেট, সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। ওয়ান্ডারফুল। আরেকটা বিরতিতে যাব, তারপরে আবার গান এবং কথায় ফিরছি। দর্শক আপনি নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরছি এখনই, সঙ্গে থাকুন। দর্শক আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটি রাত্রে লাইভে। শীতে আপনার কাছে আবারও যেতে চাই, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন করতে চাই সবসময়। সেটা হচ্ছে যে এই যে আপনি কিছুক্ষণ আগে প্রহেলিকা ফিল্মটার কথা বললেন, সেখানে আপনার একটা প্লেব্যাক আছে, তো গত এক বছরে দেখা যায় যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটা ঘুরে দাঁড়িয়েছে আসলে, হ্যাঁ, এবং মেগাস্টার শাকিব খান বা এবং সংখ্যা যদিও কম, বাট মানুষ হলে ফিরছে, এটা একটা আমাদের জন্য গুড নিউজ আর কি। তো আমরা যদি একটু আমাদের নেবারিং কান্ট্রিতে দেখি যে ওখানকার ফিল্ম ইন্ডাস্ট্রি পুরোপুরি বা অডিও ইন্ডাস্ট্রিটা পুরোপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল আসলে, এবং এখান থেকে অনেক আর্টিস্ট উঠে আসে। আপনি কি মনে করেন, আপনি কতটুকু অপটিমিস্টিক, বা আমাদের দেশে যে এখন ফিল্মের একটা বড় জায়গা তৈরি হচ্ছে আস্তে আস্তে, এবং ওটিটি বলেন বা মেইন স্ট্রিমে ফিল্মগুলো বলেন, সেখানে তো প্রেক্ষাপট তৈরি হচ্ছে সঙ্গীত শিল্পীদের ক্ষেত্রে বা প্লেব্যাক সিঙ্গিং এর ক্ষেত্রে, নাকি এখানে অনেকটা সিন্ডিকেট বা নেপোটিজম চলে আসলে? আমি একটু জানতে চাই আসলে। আমি বিগত কিছুদিন ধরে আই ওয়াজ সো ভোকাল অ্যাবাউট ইট, টু বি অনেস্ট, বিকজ আমার কাছে লাস্ট ইয়ারে কিন্তু আমি সাকিব ভাইয়ের দুইটা মুভিতে আমার গান ছিল, রাজকুমারের গান ছিল আমার, তুফানে আমার গান ছিল, আমি হাবিব ভাই গেয়েছি। বাট যেটা হয়েছে, এন্ড অফ দ্য ডে আমার গান দুটো কিন্তু খুব বেশি যে মানুষের নজরে এসেছে তা কিন্তু না। দিন শেষে কিন্তু আমাকে ওই আমার ওটিটির গান, নাটকের গান, আমার নিজের সিঙ্গলস, এগুলোর উপরে ডিপেন্ড করতে হয়েছে। সিন্ডিকেট তো ডেফিনেটলি এটা একটা সিন্ডিকেটের জন্য হচ্ছে। আমরা কিন্তু গানে, সিনেমার গানে দেখলেই আমরা যদি প্লেব্যাকের দিকে তাকালেই দেখি যে এটা ঘুরে ফিরে একই আর্টিস্ট গায়, একজন ফিমেল আর্টিস্ট, একজন মেল আর্টিস্ট, ঘুরে ফিরে সব জায়গায় একই নাম, এবং সেটাও কোনো প্রবলেম না। একটা সিনেমাতে 5টা গান থাকে বা ধরলাম 3টা গান থাকে, 3টা গান 3জন আর্টিস্ট গাইতেই পারে। আমরা পাশের দেশে কি দেখি, একটা সিনেমাতে যদি 5টা গান হয়, 5টা গান ওরা সমানভাবে প্রমোট করে। ওখানে কোনো শিল্পী কারো ভাই বা চাচা, কোনো মামা বা বন্ধু কেউ থাকে না যে আমার বন্ধু তুমি বলে তুমি মেন গানটা গাইবা, তোমার গানটাই শুধু প্রমোশন করবো, আরেকজন যে আর্টিস্টটা 3 নাম্বার গানটা গাইলো তার গানটা প্রমোট করবো না। এটা কিন্তু কমপ্লিটলি এটা সিন্ডিকেট। তবে হ্যাঁ,
এটা ব্রেক হচ্ছে, কিন্তু আই এম ভেরি হ্যাপি। এইবার যেমন এই বছর যে সিনেমাগুলো রিলিজ হয়েছে, আমরা কিন্তু ওই গতানুগতিক শিল্পীদের জায়গা থেকে বেরিয়ে আপনি দেখেন যে প্রীতমের গান হিট হয়েছে। প্রীতমের কি সুন্দর গান। প্রিন্স ভাইয়া একটা সিনেমার সবগুলো গান করেছে, চমৎকার গান। দাগির গানগুলো খুব সুন্দর, তারপর বরবাদের গান সুন্দর হয়েছে এবং ডিফারেন্ট আর্টিস্ট গেয়েছে। তো আমার কাছে মনে হয় এটা কমপ্লিটলি আমাদের প্রডিউসার, ডিরেক্টর যারা আসলে বারবার ঘুরে ফিরে কানেকশন বা রিলেশনশিপের কারণে গানগুলো গাচ্ছে, যারা আসলে লাইমলাইটে নাই, এরকম অনেক আর্টিস্ট আছে, দে আর ওয়ে বেটার দেন দ্যাম। অনেক ভালো আর্টিস্ট আছে যারা আসলে সুযোগটা পাচ্ছে না, সেই জন্য লাইমলাইটে আসতে পারছে না। সো এটা আমার কাছে মনে হয় প্রডিউসার, ডিরেক্টররা এখন আরও বেশি সোচ্চার হচ্ছেন বা কেয়ারফুল হচ্ছেন। তারা আসলে মানুষেরও তো আসলে ওই একই গলা শুনতে শুনতে আমরা বোর হয়ে যাই। বৈচিত্র্য, আবারও সেখানে বৈচিত্র্যতার দরকার আছে। আমরা যেমন আপনি বলছিলেন যে পাশের দেশে তারা সিঙ্গার্সরা কিন্তু তারা জন্মই হয় ওদের সিনেমার গানের জন্য। একজন সঙ্গীত শিল্পীকে চিন্তা করতে হয় না যে আমি নিজের টাকা খরচ করে একটা গান বের করবো বা একটা সিঙ্গলস তৈরি করবো, পুরোটাই ওরা সিনেমার উপরে ডিপেন্ডেন্ট। আমাদের দেশে একটু ব্যতিক্রম এটা থেকে আমার কাছে মনে হয়। বাট এই জিনিসটা এখন যেহেতু অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, আমার মনে হয় আমাদের কাজের স্কোপটা আরো বেশি বাড়বে। অবশ্যই কথা শুনবো শানবাই, বাট আপনার গানটা নিয়ে নিই আগে। আচ্ছা, তাহলে একটা গান গাই। এই গানটা যেখানেই যাই প্রত্যেকবার গাই, কারণ এটা আমার খুবই দর্শক প্রিয় একটি গান, আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, যেটা আসলে আমার নিজের সুর করা এবং কবির বকুল ভাইয়ের লেখা। আর আমি আর চন্দন সিনহা গিয়েছিলাম, এটা নায়ক সিনেমার একটা গান। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। তোমার আকাশে রাতে আমি চাঁদ, দিনে সূর্য হয়ে ওঠে। তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি। তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। মুঠোর ভেতর আশারি ফুল, তোমার জন্যে আনা। দুজনে মিলে স্বপ্ন রঙে হোক মনকে জানা। ঘুম ভেঙেছে দেখছো পৃথিবী, কিছু আলোরে আবেশ সুহাসী। তাই বলি পথ চলি, একটাই জীবন হয় না দুটি। তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি। তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। থ্যাংক ইউ সো মাচ শান ভাই। ওই ফিল্মের গানের প্রসঙ্গটাতে একটু আসতে চাই আপনার কাছেও, যে আপনি কি মনে করেন আসলে, আপনি কি দেখছেন এখনকার সময়? আসলে আপনি একজন প্রতিষ্ঠিত মিউজিক ডিরেক্টর, অনেক কাজ করেন আপনি, আপনার কাছে আসলে আপনার অপিনিয়নটা একটু জানতে চাই। বাংলাদেশে তো একসময় ফিল্মের অবস্থান খুব ভালো ছিল একটা সময়, তো মাঝখানে একটা খুব একটা খারাপ হাহাকার সময় গেছে একটু। গিয়েছে, এখন আবার আস্তে আস্তে ভালো ডেভেলপ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।
আর হল তো নাই, এটা একটা, কারণ যারা ইনভেস্ট করছেন তাদের ইনভেস্টমেন্টটা তো রিটার্ন আসার একটা ব্যাপার থাকে। সো ওই জায়গা থেকে এখন বেশ ডেভেলপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর গানের ব্যাপারটা আমার ফিলোসফিটা একটু ডিফারেন্ট। আমি যেভাবে ভাবি সেটা হচ্ছে যে সব কিছু জীবদ্দশায় পাওয়া যায় না, আর জোর করে যখন আপনার ধরেন মানুষের লাইফে তো দিন এবং রাত দুটোই আছে। দিনের বেলাটা আমি খুব সুখে শান্তিতে কাটালাম। যখন রাত হলো তখন আমি চলে গেলাম আমার যেই বন্ধুর বাড়িতে দিন সেখানে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু তখন কি হয়, আমার পার্টের যেই অন্ধকারটা সেটা ডাবল হয়ে ফেরত আসে। ইন্টেন্স। সো দ্যাট আমার জন্য তো আমার যতটুকু আমার পাওনা সেটা ফিক্স, এবং বাকিটা আমি আমার কাজকে যত ডেভেলপ করব। আমি একটা কথা আমি বিশ্বাস করি যে আমি যদি ভালো কাজ করি আমার শত্রু আমার সাথে কাজ করতে আসবে, কিন্তু আমার নিজেকে সেই জায়গাটাতে নিয়ে যেতে হবে। সো দ্যাট সিন্ডিকেট যতই থাকুক, সিন্ডিকেট থাকবেই, যেহেতু সংখ্যা এখন কম। এখন ধরেন আমি যদি একটা মুভি বানাই, আমি চিন্তা করব সিথিই গাবে, সাময়িক গিটার বাজাবে, সজীবী কিবোর্ড বাজাবে, তারা আমার কাছের মানুষ। কিন্তু যখন এটা আরও বেশি পরিমাণে হবে, ধরেন বছরে যখন 100টা ফিল্ম হবে, তখন মানুষ চিন্তা করবে না এই গানটার জন্য আমার সিথিকেই দরকার, এই গানটার জন্য পলাশকেই দরকার, এই গানটার জন্য শানকেই দরকার। তখন কিন্তু ইন্ডাস্ট্রি যখন বড় হবে তখন কিন্তু এমনিই কাজের পরিধিটা বাড়বে। সো আর এখন আমি এমন একটা গান করলাম যেই গানের ধরেন যেই গান আসলে 6 মাস টিকবে, ওই গানটা করে আমি ফিনান্সিয়ালি খুব হেলদি হব। আসলে কি এজন্য আমি এসেছি? একটা দায়িত্বের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে আসলে। আমার কাজ তো এমন গান করে যাওয়া যেটা আমার মৃত্যুর পরে থাকবে বা মানুষ শুনবে। ওই গানটা দিয়ে আমি কি করব? হ্যাঁ, আমি পয়সা কামাবো, কিন্তু এমনও আমি দেখেছি যে সারা জীবনের আর্নিং শেষ বয়সে এমন রোগ হয় সেটা 10 ডাবল টাকা দিয়েও সেটা কিওর করা যায় না। বাস্তবতা। সো আমার মনে হচ্ছে আর্টিস্টদের আরেকটু ডিপলি ভাবা উচিত বা চিন্তা করা উচিত, মানে যারা আর্টিস্ট বা ক্রিয়েটিভ মানুষ। তো ওই জায়গাটাতে আসলে সিন্ডিকেট বা এইসব কোনো কিছুর প্রভাবে আমার উপরে নাই। কোনো কিছুই আমি আসলে কেয়ারই করি না। আমি একটা জিনিসই ভাবি যে সিথি যদি নিজেকে ওই জায়গায় নিতে পারে, আমি যদি সেরকম আমি ক্রিয়েটিভ হই বা পারদর্শী হই, মানুষ আমার কাছে আসবেই। আর যদি না আসে আমি ভাববো যে না, আমাকে আরো ডেভেলপ করতে হবে। শানের একটা প্লাস পয়েন্ট আছে এখানে। শান নিজে গান বানাতে পারে, গান সুর করতে পারে। সো হি অলওয়েজ ক্যান মেক এ সং, এবং যেটা ওর ইউটিউব থেকে রিলিজ হতে পারে। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা তো নিজে গান বানাতে পারি না, সুর করতে পারি না, লিখতে পারি না। ওই যে শান ভাই আছে, আমাকে দিন শেষে তো সেই গানগুলোর উপর ডিপেন্ড করতে হয়। কারণ না কারণ তো খুবই সময় নেই, তো তোমার শেষে গানটা নিতে পারবো না। বাট অসংখ্য ধন্যবাদ। আসলে এই কথাগুলো অনেক বড়, আরেকটা এপিসোড হয়তো বা লাগবে। বাট থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। কথাটা যখন জমে যাচ্ছিল তখনই সময়টা শেষ হয়ে গেল। আমরা অফিয়ারে শুনে নেব জিনিসটি। যেতে যেতে আপনার সেই বিখ্যাত গানটি শুনবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমি ছোট করে বিদায় নিচ্ছি। আসলে ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখছি আয়োজন ভালো লেগেছে। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ যমুনা টেলিভিশনকে এবং কলাকুশলী যারা আছেন এবং যারা আমাদের সাথে বাজাচ্ছেন, বিখ্যাত মানুষ সবাই। একদম এবং আপনাকে। কন্যা রে বাঁকা চুলেতে খোপার বাইন্ধনা রে, কন্যা রে বাঁকা চুলেতে খোপার বাইন্ধনা রে, ওই চুলেতে জাদু আছে রে, আমার ঘুম আসে না রাতে একলা ঘরে রে, কন্যা রে বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধনা রে। অন্তর কাড়িলা বন্ধু ঘুম কাড়িলা,
মিথ্যা প্রেমের রঙিন আশা কেন দেখায় না? মন দিয়েছি বন্ধু আমার প্রাণ দিয়েছি, আজ থেকে সবই আমার পূজা করেছি কন্যা রে, কন্যা রে, আমার কন্যা রে, কন্যা রে, কন্যা রে, বাঁকা চুলেতে খোপা আর বাইনা রে, কন্যা রে, কন্যা রে, বাঁকা চুলেতে খোপা আর বাইনা রে, ওই চুলেতে জাদু আছে রে, আবার ঘুম আসে না রাতে একলা ঘরে। কন্যা রে, কন্যা রে, বাঁকা চুলেতে খোপা আর বাইনা রে, কন্যা রে, কন্যা রে, বাঁকা চুলেতে খোপা আর বাইনা রে, বাঁকা চুলেতে খোপা আর বাইনা রে, বাঁকা চুলে